জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের অবশিষ্ট সাক্ষ্য গ্রহণ হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার বেলা ১১টা ২০ থেকে বিকেল পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলবে। তবে শেষ না হওয়ায় অবশিষ্ট সাক্ষ্য ও জেরার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এরপর এই মামলায় সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে গত ৯ সেপ্টেম্বর ১৪তম দিনের মতো এই মামলায় ৬ জন সাক্ষ্য দিয়েছেন। এখন পর্যন্ত মোট ৪৬ জনের সাক্ষ্য গ্রহণ রেকর্ড করেছেন ট্রাইব্যুনাল। বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে জেলা ও উপজেলা নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি। মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয় এই ঘেরাও ও অবস্থান কর্মসূচি। এটি চলবে দুপুর ১২টা পর্যন্ত। কর্মসূচি সফল করতে ৯টার পর থেকেই জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিতে থাকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। বাগেরহাট জেলা বিএনপি সমন্বয়ক এম.এস. সালাম বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গল ও বুধবার অর্ধবেলা হরতাল পালনের সিদ্ধান্ত থাকলেও মূলত হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে ঘিরে হরতাল প্রত্যাহার করে শুধু নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বাগেরহাটবাসীর এই আন্দোলন চলমান থাকবে। এদিকে গ্যাজেটে নির্বাচন কমিশনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আজ ষষ্ঠ দিনের মতো মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন ও হামিরদি ইউনিয়ন দুটি ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ফরিদপুর ভাঙ্গা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় অবরোধকারীরা জানান, নির্বাচন কমিশন এই ভুল সিদ্ধান্ত থেকে যতক্ষণ সরে না আসবে ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখা হবে। তবে ঢাকা খুলনা মহাসড়ক ও ঢাকা বরিশাল মহাসড়ক এখনও স্বাভাবিক রয়েছে। সোমবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস নিয়ে আন্দোলনকারীদের হামলায় ভাঙ্গা উপজেলা পরিষদ ইউএনও অফিস সহ ১৫ থেকে ২০টি অফিস ও ২টি থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এক ধর্মের সাথে আরেক ধর্মের পার্থক্য থাকতেই পারে, কিন্তু এই ভিত্তিতে রাষ্ট্র কখনোই কাউকে পার্থক্য করতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। সকাল ১০টার কিছু পরে ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছালে পূজা উদযাপন পরিষদের নেতারা প্রধান উপদেষ্টাকে সেখানে স্বাগত জানান। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক প্রস্তুতি দেখতে ও মতবিনিময় করতেই তিনি মন্দির পরিদর্শনে গিয়েছেন। হিন্দু ধর্মাবলম্বীরা সারা দেশে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে যেন পূজা উদযাপন করতে পারে, সেজন্য সরকারের প্রস্তুতির কথাও জানান ডক্টর ইউনূস। ধর্ম বিষয়ক উপদেষ্টাও এ সময় প্রধান উপদেষ্টার সাথে ছিলেন। হিন্দু ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত বছর থেকে দুর্গাপূজার সরকারি ছুটি ৩ দিন করা হয়েছে বলেও জানান তিনি। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। নির্বাচন কমিশন কার্যালয় থেকে ইতোমধ্যে বিভিন্ন পদে উল্লেখযোগ্য সংখ্যক পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সংগৃহীত মনোনয়নপত্র আগামীকাল বিকেল ৩:৩০ পর্যন্ত জমা দিতে পারবেন। চাকসু নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছেন, জমাকৃত মনোনয়নপত্র ১৮ সেপ্টেম্বর যাচাই বাছাই, ২১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা ও ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ১২ অক্টোবর ভোট গ্রহণের দিন সামনে রেখে প্রকাশিত তালিকায় এবার চাকসুতে মোট ভোটার সংখ্যা ২৭,৬৩৪ জন।
জাকসু নির্বাচনে ফল গণনায় নানা নাটকীয়তার পর সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। তারা 25টি পদের মধ্যে জিএস ও 2টি এজিএস পদসহ জয় পেয়েছেন 20টি পদে। এখনও শপথ হয়নি। এর আগেই নিজেদের অঙ্গীকার বাস্তবায়নে মাঠে নেমেছেন তারা। এছাড়াও অন্তর্ভুক্তিমূলক জাকসু গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলে ভিপি নির্বাচিত হয়ে আসা আব্দুর রশিদ জিতু। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। সময় কম, মাত্র 1 বছর। এর মধ্যেই বিজয়ী প্রার্থীদের অনেকের শেষ হয়ে যাবে ছাত্রত্ব। তাই শপথ নেবার আগেই ইশতেহার বাস্তবায়নে মাঠে নেমে পড়েছেন বিজয়ী প্রার্থীরা। আমাদের বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী যারা দরিদ্র এবং টিউশনিও পায় না, তাদের জন্য অন ক্যাম্পাস জব এর ক্ষেত্র তৈরি করার চেষ্টা করব। সর্বপ্রথম যে কাজটা আমার করার ইচ্ছা সেটা হচ্ছে সাইবার বুলিং এর একটা সেল তৈরি করা। স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়ে এলেও সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী হয়ে আসা ছাত্র শিবিরের সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক জাকসু গড়ার কথা জানিয়েছেন নবনির্বাচিত ভিপি। শিবির এখানে অনেকগুলো পদ পাওয়াতে অনেকে হয়তো প্রশ্ন করছেন যে এত একসাথে কাজ করতে গেলে আমাদের মধ্যে কোনো সমস্যা হবে কিনা। আমি মনে করবো কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, কারণ তাদের যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাজ করার যে মানসিকতা, আমাদের কিন্তু সেই মানসিকতা আছে। এদিকে সাভারে জুলাই শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে জাকসুকে সাম্য, ন্যায় এবং ইনসাফ কায়েমের দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার কথা বলেছেন নবনির্বাচিত জিএস। জুলাইয়ে সেই স্পিরিট এবং এই শহীদ পরিবারের আকুতি দুটিকে সম্মান রেখে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ক্যাম্পাস থেকেই সারা বাংলাদেশ যেন সাম্য এবং ন্যায়ের মধ্যে হতে পারে, ইনসাফ যেন কায়েম হতে পারে, সেই জায়গায় আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে যাব। দীর্ঘ 33 বছর পর 10ম জাকসু নির্বাচনে বিজয়ী হয়ে আসা নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে জাকসুর কার্যালয়। আগামী বুধবার শপথ গ্রহণের পর এই ভবন থেকেই নতুন দিনের সূচনা করতে চান নেতারা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। 2টি সরকারি হাসপাতাল, 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে শত শত ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ কিট আছে। রোগীদের জন্য ওষুধ, স্যালাইন এবং পরীক্ষা সেবা সবকিছুই বিনামূল্যে দেওয়া হচ্ছে। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব দ্রুত বাড়ছে। আক্রান্ত রোগীদের জন্য নারায়ণগঞ্জ 300 শয্যার হাসপাতালে 2টি ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে 2টি ডেঙ্গু কর্নার রয়েছে। সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে রোগীদের ডেঙ্গু পরীক্ষা, ওষুধ, স্যালাইন দেওয়া হচ্ছে। এখন আলহামদুলিল্লাহ অনেক শরীরটা সুস্থ, আর এখানে বিনামূল্যে চিকিৎসা হয়। এখানে চিকিৎসা অনেক উন্নত মান। নিয়মিত সেবা দিচ্ছে, সবসময় স্যালাইন চলছে, ইঞ্জেকশন দিচ্ছে। তখন আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। খুব ভালো ট্রিটমেন্ট দিতেছে ওনারা, সার্ভিস খুব ভালো দিচ্ছে ওনারা। জি, সব বিনামূল্যে, কোনো টাকা নেয় না। খানপুরের 300 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন জানান, ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। এই হসপিটালে টোটাল ডেঙ্গু সেবার জন্য যা যা প্রয়োজন সরকারিভাবে আমরা দিয়ে থাকি। স্যালাইন সহ পর্যাপ্ত পরিমাণের মজুদ আছে। সপ্তাহে 2 দিন 3 দিন করে আপনার ডেঙ্গুর যে ওষুধ ছিটানো সেটা দেওয়া হচ্ছে এবং লার্ভিসাইড দেওয়া হচ্ছে, তারপরে অয়েল বল দেওয়া হচ্ছে। আমরা যেখানে জোন আকারে যেই জায়গায় রোগীর সংখ্যা বাড়ছে সেই সব জায়গায় আমরা অধিকতর কাজ করছি। চলতি বছরের নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 700 ছাড়িয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশন থেকে জনসচেতনতার তাগিদ দেওয়া হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ধর্মীয় উৎসব পালন করাটা জাতি হিসেবে খুবই হাস্যকর উল্লেখ করে এই ধারণা থেকে বের হয়ে আসার জন্য সবাইকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান। এক ধর্মের সাথে আরেক ধর্মের পার্থক্য থাকতেই পারে, কিন্তু তার ভিত্তিতে রাষ্ট্র কখনোই কাউকে পার্থক্য করতে পারবে না বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। এ নিয়ে দেখুন নজরানা চৌধুরীর রিপোর্ট। মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,
ওই আলোতেই নয়ন রেখে মুগ্ধ নয়ন শেষ। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দোরগোড়ায়। ধুমধামের সাথে সেই উৎসব পালনে সবাই প্রস্তুতিও নেওয়া শুরু করেছে। তোমার দুয়ার আজ খুলে গেছে সোনার মন্দিরে। কিন্তু দুর্গাপূজার সময় রাষ্ট্রীয় কাজে প্রধান উপদেষ্টা দেশের বাইরে থাকবেন বলে কয়েকদিন আগেই তিনি দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করলেন। মঙ্গলবার সকালে ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ডক্টর ইউনূস। মন্দির প্রাঙ্গণে পৌঁছালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্ট ও মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতারা সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সবাই একই রকম সুবিধা ভোগ করবে। যে ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোনো সরকারের অধিকার নাই তাকে কোনো জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণেও বঞ্চিত করা। কাজে যত কথাই বলি, সবচেয়ে বড় কথাটা বলবেন, আমি নাগরিক, আমাকে এই তালিকাভুক্ত সমস্ত জিনিসের অধিকার আমাকে দিতে হবে। পূজার কাঠামোতে দেশ ও জাতির সব ধরনের ঐক্য সংহতির প্রতীক আছে। লক্ষ্মীর ধন সম্পদ, সরস্বতীর জ্ঞান, কার্তিকের বীরত্ব, গণেশের সাফল্য, দশভুজা দুর্গার অসীম শক্তি সম্মিলিতভাবে সমস্ত অশুভ শক্তিকে পরাজিত করে। এর মধ্যেই ঐক্যবদ্ধ হবার চিত্র আছে। জ্ঞান নিয়ে, সম্পদ নিয়ে, শক্তি নিয়ে, সবাই যার যার শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হলে আমরা সব অশুভ শক্তিকে পরাজিত করতে পারব। হিন্দু ধর্মাবলম্বীরা সারা দেশে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে যেন পূজা উদযাপন করতে পারে, সেজন্য সরকারের প্রস্তুতির কথাও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত বছর থেকে দুর্গাপূজার সরকারি ছুটি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। তবে কেন সবসময় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে সবাইকে ধর্মীয় উৎসব পালন করতে হয়, সে বিষয়টি উল্লেখ করে আফসোসও করেন ডক্টর ইউনূস। এরকম নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন ধরনের দেশ বানালাম আমরা? এরকম দেশ বানানোর জন্য এত রক্তপাত, এত কিছু হলো? আমরা সেটা চাই না। আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে, সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত, যার যার ধর্ম পালন করতে চাই। এই নিশ্চয়তা আমরা চাই। এবারের দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরকে সরকারের পক্ষ থেকে 5 কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়িয়ে দেশটির আরোপ করা শুল্ক কমানোর উপর জোর দেয়া হচ্ছে। আমদানি বৃদ্ধির কারণে খরচ বাড়লেও তা ভোক্তাদের উপর প্রভাব পড়বে না, এমন কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা তিনি বলেন। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে এলএনজি আমদানির বিষয়ে উপদেষ্টা বলেন, কেনা হচ্ছে আন্তর্জাতিক বাজার বিবেচনা করে। এর আগে সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির গার্মেন্টস প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন। এতে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে কোনো প্রভাব ফেলেনি। সার আমদানি ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হবে জানিয়ে ডক্টর সালেহুদ্দিন বলেন, কৃষি এবং শিল্প মন্ত্রণালয়কে বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। আমরা গম ব্যাপারে বলেছি, আমাদের বলে একটু বেশি হবে কিন্তু কোয়ালিটিটা একটু বেটার, প্লাস আর একটা সার্ভিস হিসেবে যদি আমরা দেখি যে আমাদের ট্যারিফটা তো আমরা অ্যাভয়েড করতে, ডিফিসিটটা আমাদের কিছুটা দেশে লাগবে না ভোক্তাদের উপর। আমরা তো এমনি তো সমস্ত কিছু ভোক্তাদের ব্যাপারে আমরা প্রাইস ট্রাইসের ব্যাপারে ইস্যু করছি, আর অনেকটা টিসিবি বা অন্য অন্য ইস্যুগুলোতে তো আমরা এগুলো সব তো দিচ্ছি সাবসিডি। এনটিভির তথ্য প্রযুক্তি বিভাগের মহাব্যবস্থাপক খন্দকার নাজমুস সাকিবের বাবা প্রকৌশলী খন্দকার নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার রাত 2টায় বার্ধক্যজনিত কারণে রাজধানীর নিকুঞ্জের নিজ বাসভবনে তিনি মারা যান। খন্দকার নুরুল ইসলাম বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। নিকুঞ্জ জামে মসজিদ মাঠে বাদ জোহর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। উত্তরা 4 নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ২ সংসদীয় আসনে অন্তর্ভুক্ত না করে ফরিদপুর ৪ আসনেই রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। আর প্রশাসনের আশ্বাসে বুধবার থেকে শনিবার পর্যন্ত সীমানা পুনর্বিন্যাসের দাবিতে চলা মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছে বাসিন্দারা। অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এখনও মামলা করেনি প্রশাসন। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। বেশ কয়েকদিন ধরে মহাসড়ক আর রেলপথ অবরোধ করে সংসদীয় আসন বিন্যাসের প্রতিবাদে কর্মসূচি পালন করছে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের বাসিন্দারা। দাবি তুলছেন আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত না করার। সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে চলা আন্দোলনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জেলা প্রশাসন, যাতে বলা হয়েছে ফরিদপুর ৪ আসনের অন্তর্গত আলগী ও হামিরদী ইউনিয়ন দুইটিকে ফরিদপুর ২ আসনের অন্তর্ভুক্ত করায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মহাসড়ক ও রেলপথ অবরোধ সহ নানা কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এই অবস্থায় সীমানা পুনর্বিন্যাসের বিষয়টি বিবেচনা করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়। নির্বাচন কমিশন সচিব স্যারের সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে আমি, এবং পাশাপাশি মানুষের আবেগ অনুভূতি তুলে ধরে একটা রিপোর্ট পাঠিয়েছি। সেই রিপোর্টটি তারা বিবেচনা করবে। এদিকে ইসিকে চিঠি দেওয়ার পর জেলা প্রশাসনের আশ্বাসে বুধবার থেকে শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে অবরোধকারীরা। অন্যদিকে ১৫ সেপ্টেম্বর উপজেলা কর্মকর্তার কার্যালয়, উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হামলা চালায় বিক্ষোভকারীরা। এই ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসন ও পুলিশ সুপার। আশ্বাস দিয়েছেন ব্যবস্থা নেয়ার। আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। কালকে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে, এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ৪ আসনে কেন ফিরিয়ে দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ১০ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনকে জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া এবং বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছে। গতকাল ফরিদপুর ৪ সংসদীয় আসনের আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া সহ ১৬ জন ভোটারের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব রিটটি দায়ের করেছিলেন। সীমানা পুনর্নির্ধারণ করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পর থেকে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ করছেন নির্বাচনী এলাকার নাগরিকরা। এদিকে বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে জেলা ও উপজেলা নির্বাচন অফিস ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসন ফিরে না পেলে গণস্বাক্ষর ও অনশন সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা। আজকে শুনানি অন্তে মাননীয় আদালত ভাঙ্গা উপজেলা থেকে 2টি ইউনিয়ন কর্তন করা কেন অবৈধ এবং বেআইনি ঘোষণা করা হবে না সেই মর্মে রুল জারি করেছেন, এবং একই সাথে নির্বাচন বাউন্ডারি সংক্রান্ত কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আদালতে মামলা করা যাবে না। আমরা সেই অনুচ্ছেদটি চ্যালেঞ্জ করেছি এবং মাননীয় আদালত 125 অনুচ্ছেদ অর্থাৎ 125-এর ক অনুচ্ছেদটি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না সেই মর্মে রুল জারি করেছে। নির্বাচনের পরও যেন জুলাই আগস্ট হত্যার বিচার থেমে না যায়, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সেই বিষয়টি থাকবে বলে প্রত্যাশা জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এদিকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনে দেয়া সাক্ষ্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান গত 15 বছরের দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য ন্যায় বিচার দাবি করেন। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কিন্তু অন্য একজনের সাক্ষ্য যারা সম্পন্ন না হওয়ায় তার সাক্ষ্য নেওয়া যায়নি। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত জুলাই আগস্ট হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে তারা সন্তুষ্ট। বাকি বিচার প্রক্রিয়ায় যেন ধারাবাহিকতা থাকে সে দাবি জানান তিনি। বিচার প্রক্রিয়া কিন্তু একটা দীর্ঘ সময় ধরে আসলে চলবে তার প্রক্রিয়া অনুযায়ী, ফলে নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় সেটার জন্য এই ট্রাইব্যুনাল এবং অন্যান্য যেই বিচার প্রক্রিয়া রয়েছে সাধারণ কোর্টে সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি, এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট তাদের সেই ইস্তিহারেও
যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। এদিকে দ্বিতীয় দিনে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিগত সরকারকে ফেসিস্ট উল্লেখ করে তিনি আগামীতে যাতে কেউ ফেসিস্ট হতে না পারে সেজন্য ন্যায় বিচার দাবি করেন। উনি আশা করছেন বাংলাদেশে এই বিপ্লবের মাধ্যমে এই বিপ্লবের প্রতিপক্ষ হিসেবে তারা যে অপরাধ সংগঠন করেছে এই আকাঙ্ক্ষা থেকে, জনগণের আকাঙ্ক্ষা, এই স্বৈর শাসন যেন এদেশে ভিন্ন কোনো ফর্মে ফেরত না আসে এই বলে এবং শাস্তি দাবি করে 1400-এরও বেশি মানুষ নিহত হয়েছে, 20,000-এরও বেশি মানুষ গুরুতরভাবে আহত হয়েছে। তাদের যে পরিবার, তারা যে শোক এবং কষ্টে আছে, এই বিচারের মাধ্যমে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় তাদের শোক কিছুটা হলেও লাঘব। পরে মাহমুদুর রহমানকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। জেরা শেষ না হওয়ায় বুধবার সাক্ষীকে আবারও জেরা করা হবে। সেদিন নাহিদ ইসলামেরও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। তাদের প্রত্যাশা, দীর্ঘ 35 বছর পর হতে যাওয়া রাকসু নির্বাচন শেষ পর্যন্ত যেন উৎসব মুখর পরিবেশেই শেষ হয়। রাজশাহী থেকে সৌম্য সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। ক্লাসের ফাঁকে ফাঁকে জমে উঠছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর। শিক্ষার্থী ও প্রার্থীদের পদচারণায় মুখরিত থাকছে মতিহারের সবুজ ক্যাম্পাস। নিজের ও প্যানেলের পক্ষে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে প্রধান দুটি প্যানেল একে অপরের বিরুদ্ধে এনেছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ব্যালট নাম্বার দেওয়ার আগেই যারা পোস্টার বানিয়ে প্রচারণা করেছিল তারাও আচরণবিধি লঙ্ঘন করেছিল। তারা কিছু কিছু জায়গায় আতরবিলি উপঢৌকন পাঠাচ্ছে, তো আমরা তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা আচরণবিধির প্রতি সম্মান জানান। শিক্ষার্থীদের গিফট দেওয়ার ব্যাপারটা প্রথম থেকেই করে আসছি, জানুয়ারি থেকেই কোরআন বিতরণ থেকে শুরু করে ইসলামী আদর্শের সাথে মিলে এরকম বিতরণগুলো করেছি। তারই ধারাবাহিকতা শেষে আতর বিতরণ করেছি। সে আসলে ওই রকম কিন্তু ক্লাসে যায়নি, সে তার নিজের ক্লাসরুমে যাওয়ার পরে শিক্ষার্থীদের অনুরোধে এই কাজটা করেছে। তবুও তার এটা উচিত হয়নি, যেহেতু এটা আচরণবিধির লঙ্ঘন। প্রার্থীরা যেন আচরণবিধি শতভাগ মেনে চলে সে বিষয়ে মনিটরিং করার কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার। কয়েকজন নেত্রী পর্যায়ের নেতৃবৃন্দ আসছিল যারা ভিভি পদে আছে, তারা বলতে স্যার আমরা আচরণবিধি মেনে চলছি, এবং আমি দেখছি তারা আচরণবিধি মেনে চলছে। সাধারণ শিক্ষার্থীরা চায় শেষ পর্যন্ত যেন উৎসব মুখর থাকে ভোটের পরিবেশ। সম্পূর্ণ নির্বাচনটা আমরা যাতে সুষ্ঠুভাবে হয় এটাই আমরা করি, কোনো রকমের ঝামেলা এরকম সৃষ্টি না হয়। আমরা আশা করি যে এখানে কোনো রাজনৈতিক দল ইন্টারফেয়ার করবে না। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ করতে নিরাপত্তা বাহিনীর 1,500 সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সৌম্য সাজু, এনটিভি নিউজ, রাজশাহী। হল সংসদ ও জাকসু নির্বাচনে কর্তব্যরত অবস্থায় জান্নাতুল ফেরদৌস নামের এক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় প্রশাসন ও নির্বাচন কমিশনের নীরবতায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা। পরে সমাবেশে জান্নাতুল ফেরদৌসের স্মরণে একটি সড়কের নামকরণ এবং তার পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে প্রাপ্য বেতনের সমমানের অর্থ প্রদানের দাবি জানানো হয়। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনার কাজে অংশ নিয়ে অসুস্থ হয়ে মারা যান চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে শিক্ষার্থীরা জড়ো হন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে চরপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ সড়ক 1.5 ঘণ্টা অবরোধ করে রাখে। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। পরে পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নেয় তারা। এদিকে কুষ্টিয়া শহরে নিয়োগ ও বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীতকরণ সহ 7 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা। ভারতের পরামর্শে শেখ হাসিনা এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দুপুরে নাটোর জেলা বিএনপি কার্যালয়ে কমনওয়েলথ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভিপি নির্বাচিত হওয়ায় জেলা ছাত্রদল সদস্য শেখ রিফাত মাহমুদকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মেধা ও যোগ্যতা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অবস্থান তৈরি করতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি এ সময় আহ্বান জানান তিনি।
রংপুরের পীরগাছায় যাত্রীবাহী পদ্মরাগ ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর লালমনিরহাটের সাথে ঢাকা সহ বিভিন্ন সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি লালমনিরহাট যাচ্ছিল। এ সময় ট্রেনটি পীরগাছা রেলওয়ের আউট সিগন্যালের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের 6টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম। তিনি জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কাজ চলছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ডেঙ্গু ও ইউরিন টেস্ট কিট রাখার অভিযোগে কণা নার্সিংহোমকে 40,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, দুপুরে আলমডাঙ্গা উপজেলার 71 মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ডেঙ্গু টেস্ট কিট, ইউরিন টেস্ট কিট ল্যাবের ফ্রিজে সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে কণা নার্সিংহোমকে 40,000 টাকা জরিমানা করা হয়। নেত্রকোনার বারহাট্টায় মাদক ও জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। দুপুরে চিরাম ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস তালুকদার নয়ন, সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, বারহাট্টা সদর বিএনপির সভাপতি বাবুল মাস্টার সহ অন্যরা। এ সময় এলাকার মাদক ব্যবসায়ী মানিক মিয়া, বিএনপির নেতা মোস্তফা কামাল, মুরাদ আহমেদ, থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, রতন মিয়া ও ছোটন আহমেদকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান মানববন্ধনকারীরা। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। দলটির নেতারা বলছেন, নির্বাচন ভণ্ডুলের জন্য পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করে জামায়াত সহ ইসলামী দলগুলো পিআর পদ্ধতি সহ নানান ইস্যুতে বিক্ষোভ কর্মসূচি দিচ্ছে। নির্বাচন বাধাগ্রস্তকারীদের জনগণ প্রতিহত করবে বলেও মন্তব্য বিএনপি নেতাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। নিজের গুলশানের বাসায় সাংবাদিকদের সাথে আলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক মাঠে বিএনপি কাউকে প্রতিপক্ষ নয়, প্রতিদ্বন্দ্বী মনে করে। তিনি বলেন, নির্বাহী আদেশে দল নিষিদ্ধ সমর্থন করে না বিএনপি। অন্য যে কোনো প্রক্রিয়ায় নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। কারণ এখন যারা জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছেন, তাদের বক্তব্য যদি সত্য হয়, তাহলে তারা সেই অভিযোগটা আদালত উত্থাপন করতে পারে, আইন তো আছে। জাতীয় স্বার্থে সবাই একমত পোষণ করার কথা জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনকে বিলম্বিত বা বাধাগ্রস্ত করতে দেবে না জনগণ। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি না হলে পতিত স্বৈরাচার সুযোগ নেবে। নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের রাজনৈতিক কালচার এবং নির্বাচনের ইতিহাস কোনোটার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয়। পিআর পদ্ধতিতে কোনোদিন সাধারণ মেজরিটি নিয়ে সরকার গঠন করা খুবই মুশকিল। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, ভোটে জিততে পারবে না জেনেই কর্মসূচি দিয়েছে জনভিত্তিহীন দলগুলো। যারা এখন পিআর এর পক্ষে ওকালতি করছে, তারা উপলব্ধি করতে পেরেছে যে জনগণ তাদেরকে ভোট দিবে না, অতীতেও দেয়নি, ভবিষ্যতে দিবে না। সুতরাং তারা এই নির্বাচনটি বিঘ্নিত করার জন্য এবং নানা ধরনের ষড়যন্ত্র বাংলাদেশে চলে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে জোর করে ক্ষমতা গ্রহণের যে সংস্কৃতি, তা পরিবর্তনের জন্য একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত ইসলামী। বিকেলে দলটির আমিরের নেতৃত্বে 6 সদস্যের দল ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি বলেছেন, ইউরোপীয় প্রতিনিধি দলের সাথে নির্বাচন এবং সংস্কার বিষয়ে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। জামায়াত ইসলামীর পক্ষ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে তুলে ধরলে তারা এই বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন বলে জানান ডাক্তার তাহের। আন্দোলন প্রসঙ্গে তারা বলেন, মাঠের রাজনীতি এবং টেবিল বৈঠকে আলোচনা একই সাথে চলবে। নির্বাচন পদ্ধতি এবং সংস্কারের যে বিষয়গুলো ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি, সেসব বিষয় নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে চায় এই দলটি। ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়লেও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকলে সব বিষয় ঐক্যমত সম্ভব নয় বলছেন মোহাম্মদ তাহের। পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার, যে মেন্টালিটি, জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া,
এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। কিন্তু অ্যাটিটিউডটা তো রয়ে গেছে ফালি ফলটা উল্টে দেওয়ার, তো এটা তো জাতীয় নির্বাচনে হওয়ার আশঙ্কা আছে। তো সে কারণে আমরা বলেছি যে পিআর সিস্টেম যদি হয় সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। এই জন্য আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য। জাতীয় নির্বাচনের কারণে 2026 সালের অমর একুশে বইমেলা 1.5 মাস এগিয়ে আনার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা বাংলা একাডেমি। এবছরের 15 ডিসেম্বর থেকে পরের বছর 15 জানুয়ারি পর্যন্ত বইমেলা অনুষ্ঠানে সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এনটিভিকে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়ের বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন এইচ.এম. মেহেদী হাসান। 52 ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে প্রতি বছরের ফেব্রুয়ারি জুড়ে অনুষ্ঠিত হয় অমর একুশে বইমেলা, যা এখন বাংলা সংস্কৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ। তবে আসছে বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা থাকায় একই সময়ে বইমেলার আয়োজন নিয়ে ভাবনায় পড়েছেন প্রকাশকরা। চাইছেন দিনক্ষণ এগিয়ে আনতে। আগে মেলা হয়ে গেলে তো প্রস্তুতিতে কিছু অসুবিধা হতেই পারে, কিন্তু আমার মনে হয় সেটা সবাই সামলে নেবে। 12 তারিখে বা 13 তারিখ ওই সময় নির্বাচন হবে, আবার রোজা চলে আসছে এই প্রেক্ষাপটে। কিন্তু পরবর্তীতে জানা গেল যে আমাদের সিকিউরিটির জন্য যে ফোর্সের দরকার মেলাতে, এই ফোর্সটা তখন সংকটে পড়বে, দেওয়া যাবে না। মেলার আয়োজক সংস্থা বাংলা একাডেমির মহাপরিচালক জানান, প্রকাশকদের চাওয়ায় সাই রয়েছে তাদেরও। ফেব্রুয়ারি মাসে শুধু নির্বাচনের জন্য না, ফেব্রুয়ারি মাসে কিন্তু রোজাও বটে। অভিজ্ঞতা হলো যে রোজার মধ্যে প্রকাশকরা সাধারণত মেলা করতে চান না, তো ফলে তারাই আসলে মন্ত্রণালয়ে এবং আমাদের কাছে চিঠি দিয়েছেন যে এটা এগিয়ে আনা যায় কিনা। তো নানান কিছু বিচার বিবেচনা করে তারা প্রস্তাব করেছেন যে ডিসেম্বরের 15 থেকে জানুয়ারির 15 তারিখে মেলা হলে ভালো। তো ওদের যেহেতু প্রধান মত, ওরাই প্রধান পক্ষ, ওরাই মেলা করবে, ফলে আমরা সেটাকে প্রায়োরিটি দিয়ে অগ্রসর হচ্ছি। গেলবারের চাইতে আরও সুন্দর বইমেলা আয়োজনের চেষ্টা থাকবে বলেও জানান বাংলা একাডেমির এই মহাপরিচালক। বৃহস্পতিবার আশা করি আমরা আমাদের উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে মিটিংটা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সারা আমদানির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কৃষি এবং শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে নতুন আরোপিত শুল্ক আরও কমানোর বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় দেখছে বলেও জানান উপদেষ্টা। আর সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের প্রতিষ্ঠান দেখে নয়, আন্তর্জাতিক দর যাচাই করেই এলএনজি কেনা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। দরপত্রের নিয়মনীতি উপেক্ষা করে কয়েক লাখ ডলারে সার আমদানি করতে কৃষি মন্ত্রণালয়ের কার্যাদেশ দেবার খবর উঠে এসেছে কয়েকটি গণমাধ্যমে। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চান অর্থ উপদেষ্টার কাছে। আইদার শিল্প মন্ত্রণালয় থেকে আনে আর অথবা কৃষি মন্ত্রণালয়। হ্যাঁ, এটা খতিয়ে দেখবে। যুক্তরাষ্ট্রের 3 সদস্যের বাণিজ্য প্রতিনিধি দলের সাথে আমদানি বাড়িয়ে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। আমদানি বাড়লে খরচ বাড়বে, কিন্তু ভোক্তাদের ওপর প্রভাব পড়বে না বলেও দাবি করেন তিনি। কমার্স মিল ডিপেন্ড করবে যারা ঘাটতিটা কমানোর জন্য কী কী আমদানি করতে পারবে, সেটা মোটামুটি কিন্তু আমরা একটু কমফোর্টেবল পজিশন। আমাদের ঘাটতি খুব বেশি 7.8 বিলিয়ন মতো ছিল। আমরা গম ব্যাপারে বলেছি, আমদানি বলে একটু বেশি হবে, কিন্তু কোয়ালিটিটা একটু বেটার। না, ভোক্তাদের উপর আমরা তো এমনি তো সমস্ত কিছু ভোক্তাদের ব্যাপারে আমরা প্রাইস ট্রাইসের ব্যাপারে ইস্যু করছি, আর অনেকটা টিসিবি বা অন্য অন্য ইস্যুগুলোতে আমরা এগুলো সব তো দিচ্ছি সাবসিডি। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের প্রতিষ্ঠান থেকে এলএনজি কেনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয়ে অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা এই আমেরিকা হোক, চায়না হোক, বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি। এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো। পিটার হাসকে আমরা জানি হতে হবে, পিটার হাসকে কোথায় করে, এর আগে এসে ছিল কি জানি, আরে মরিয়ার্টি ছিল না, সে তো গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিচ্ছি ওর জন্য। কর্মসংস্থান কমা ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করে, তবে বর্তমানে ব্যবসা বাণিজ্য আগের চেয়ে ভালো বলে দাবি করেন উপদেষ্টা। আমরা রকুন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
একীভূত করতে এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ধীরে ধীরে নিষ্ক্রিয় হবে ব্যাংকগুলোর বর্তমান পরিচালনা পর্ষদ এবং এমডির পদ। আমদানিকারকদের স্বার্থ রক্ষার বিষয়টিতে গুরুত্ব দিয়ে এমন সিদ্ধান্তে একমত হয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড সভার সদস্যরা। সেলিম মালিকের রিপোর্ট। বিগত স্বৈরাচার সরকারের সময় দেশের ইসলামী ব্যাংকের বেশিরভাগ দখল নেয় এস আলম গ্রুপ। সীমাহীন লুটপাটে ব্যাংকগুলোকে প্রায় দেউলের পথে নিয়ে যায় শিল্প গোষ্ঠীটি। ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে চলতি মাসে টানা 3 দিন শুনানি শেষে একীভূতের পক্ষে মত দেয় ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের পর্ষদ। এক সপ্তাহ পর মঙ্গলবার বিকেলে বোর্ড সভায় এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংকে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। আসলে ব্যাংকের প্রকৃত অ্যাসেট যাচাই করে তাদের অ্যাসেট কোয়ালিটিতে যাদের খুবই খারাপ অবস্থা তাদের কিভাবে উত্তরণ করা যায় তারই একটা বেস্ট টুলস হিসেবে আমরা ধরছি যে মার্জারি হচ্ছে এই কয়টা ব্যাংকের জন্য সর্বোৎকৃষ্ট পন্থা আর কি। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, সভায় আমানতকারীদের স্বার্থ রক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার যতটুকু সম্ভব আর্থিক সহায়তা করতে নীতিগতভাবে সম্মত হয়েছেন, তার একটা আর্থিক যে বাধা সেটা দূর হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যে এই 5 শরিয়া ভিত্তিক ব্যাংকের আমানত নেমে আসে 1,36,000 কোটি টাকায়, যার বিপরীতে মোট ঋণের হার 1,95,000 কোটি টাকার বেশি। এর মধ্যে ব্যাংকগুলোতে খেলাপির হার 77%। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। দুর্নীতির মাধ্যমে প্রায় 36 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজুকের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে সংস্থাটির কার্যালয়ে ব্রিফিংয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আখতারুল ইসলাম এ তথ্য জানান। বলেন, রাজুকের সাবেক চেয়ারম্যান এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা 57টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 177 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন হয়েছে। এছাড়াও নর্দার্ন ইউনিভার্সিটির 19 কোটি 19 লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ সহ বোর্ডের 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। অন্যদিকে সরকারের 25 কোটি 13 লাখ টাকার কর ফাঁকির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল সহ 6 জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক।